তাদেরকে আপনারা আইডেন্টিফাই করতে পারছেন কিনা? এখন পর্যন্ত নাম আমাদের কাছে স্পষ্ট নয়, তবে কেউ বা কাহারা মুঠোফোনের মাধ্যমে এবং বিভিন্নভাবে তাদেরকে ইনফ্লুয়েন্স করেছে, সেই কল রেকর্ড আমাদের হাতে এসেছে এবং সেই বিষয়ে আমরা আইনগতভাবে ব্যবস্থা নিব বলে মনস্থির করেছি। যেহেতু নির্বাচন কমিশন এখন পর্যন্ত আমাদেরকে কোনো একটি সুস্পষ্ট বার্তা দেননি যে ঠিক স্পেসিফিক এই কারণে আপনাদেরকে নিবন্ধন দেয়া হচ্ছে না বা আমরা দিতে বিলম্ব করছি, সেহেতু আমরা এখন পর্যন্ত কোনো বিষয় আপনাদেরকে বলতে পারছি না। আপনারা কি আইনি লড়াইয়ে যাবেন? জি, আমরা অবশ্যই আইনি লড়াই যাব, কারণ আমরা আইন বিভাগের প্রতি এবং আদালতের প্রতি শ্রদ্ধাশীল, যার জন্যই আমরা এখন পর্যন্ত ধৈর্য ধারণ করে আছি। আমাদের একটি ২৬-এর নির্বাচনে সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি সুস্পষ্ট নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশগ্রহণ করার জন্য আমাদের এই পার্টির অগ্রযাত্রা ছিল, সেটি ব্যাহত হয়েছে। তবুও আমরা ধৈর্য ধারণ করেছিলাম, সহনশীলতার মধ্য দিয়ে যাচ্ছিলাম, কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার কারণে আজকে আমাদের এই অবস্থান। বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বর্তমানে আপনি বললেন যে নির্বাচন কমিশন বিএনপির দিকে হেলে পড়েছে, এই বিষয়টা কোন অ্যাঙ্গেল থেকে আপনি বললেন? আপনারা দেখছেন অখ্যাত ব্যক্তিরা অনশন করে বিভিন্নভাবে নাটকীয়তার মধ্য দিয়ে নিবন্ধন পাওয়ার জন্য যে তার পায়চারি ছিল, আহাজারি ছিল, তখন নির্বাচন কমিশনের সচিব বলেছেন মাত্র ৩৫টি অফিস ছিল তাদের, যার পরিপ্রেক্ষিতে তারা নিবন্ধন দিতে ব্যর্থতা প্রকাশ করেছেন। এমনকি সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে জাতি জানতে পেরেছে ফটোকপির দোকানকেও তারা অফিস বানিয়েছিলেন। আমরা যখন দেখলাম যে একটি বড় দলের বড় নেতা এসে তাকে পানি খাইয়ে অনশন ভঙ্গ করিয়েছে, তার ২-৩ দিন পরই তিনি নিবন্ধন পেয়েছেন। এটি দ্বারা স্পষ্ট হয় যে বড় একটি রাজনৈতিক দলের প্রতি তারা হেলে পড়েছেন। এই বিষয়টা থেকে একজন অখ্যাত দলকে পানি খাওয়ানোতে কি বিএনপির প্রতি হেলে পড়া বলে বোঝায়? এটা কি আপনি মনে করেন এই সামান্য একটি বিষয়তে? দেখুন, আপনার কাছে যেটা সামান্য মনে হয় সেটি রাষ্ট্রের কাছে একটি আইন, যে আইনের মধ্য দিয়ে এখনো ১২৩টি রাজনৈতিক দল নিবন্ধন পায়নি। তারা এখনো আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে শর্ত পূরণ করে নিবন্ধন পাওয়ার জন্য। যদি তাই হতো তাহলে আমার এই ২৫,০০০ প্লাস নেতাকর্মীদেরকে পরিশ্রম করিয়ে একটি ট্রাক ভরে ৫১,০০০ প্লাস ডকুমেন্টস নিয়ে আমি নির্বাচন কমিশনারের কাছে যেতাম না। আমি ১,০০০ নেতাকর্মীদেরকে নিয়ে নির্বাচন কমিশনারের অফিসের সামনে অনশন শুরু করে দিতাম। তাহলে আপনি আইনের বিষয়টা তুচ্ছ করে, নিয়ম নীতিকে তুচ্ছ করে যদি এটা সামান্য বলে থাকেন, সেটি আপনাদের সাংবাদিক ভাষায় কি বলে সেটি আমি বোধগম্য নই। আপনি কি ডাইরেক্ট এটা আন্দোলনতার কারসাজি বলে ধারণা করছেন? আমি সেটি স্পষ্ট বলে দিয়েছি যে বড় একটি দলের প্রতি হেলে পড়েছে, কারণ এখন যারা গভর্নমেন্টের দায়িত্বে রয়েছেন, আমাদের রক্ত ঘাম এবং আমাদের ক্যারিয়ার, আমাদের জীবনের প্রতি তারা অবিচার করেছেন এবং তার উপরে ভিত্তি করে তারা এখন যে অনিয়মগুলো করছেন, ভবিষ্যতে তাদের পরিবার এবং তাদের পিঠ বাঁচানোর জন্য তারা তৈলমর্ধন করছেন। দল হিসেবে, রাজনৈতিক দল হিসেবে আপনারা কিন্তু একেবারে পিঠ থেকে গেছেন, কর্মসূচি দিয়ে পলিটিক্যাল পার্টিগুলো হচ্ছে নির্বাচন প্রচারণা শুরু করে দিয়েছে অলরেডি। সেখান থেকে আপনারা লেভেল ফিল্ড থেকে বঞ্চিত হয়েছেন। এক হচ্ছে আপনার আইনি প্রক্রিয়া থেকে বঞ্চিত হয়েছেন, তিন হচ্ছে গণবিজ্ঞপ্তি জারির পরও আপনারা বঞ্চিত হয়েছেন। সেহেতু আপনারা এখন সর্বশেষ ভাবে আপনাদের আন্দোলন এই সর্বশেষ আরো অনেক করার জন্য দেরি হলো কেন? আমাদেরকে একাধিকবার তারা ডেট দিয়ে ঘুরিয়েছেন যে সামনের সপ্তাহে আপনাদের বিষয় সুরাহা হবে, এমনটি আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদের প্রতিনিধিকে, যার কারণে আমরা দেশের অস্থিতিশীল পরিস্থিতি আমরা কোনোভাবেই কামনা করিনি। কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা, কোনো ধরনের বিশৃঙ্খলা, জনগণকে কষ্ট দেয়া, এই ধরনের কার্যক্রম থেকে নিজেদেরকে সংযত রেখেছিলাম। আচ্ছা আপা, আপনি যেহেতু নির্বাচনে আপনাদের দলের পক্ষ থেকে নিবন্ধন পাননি, আপনারা কি নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করছেন কিনা আপনাদের কোনো প্রার্থী, এবং যদি না করে থাকে
বললেন যে 3 কোটি লোক আপনাদের সমর্থন রয়েছে, আসলে আপনাদের সমর্থনটা কোন দলের দিকে যাবে? দেখুন, ঠিক এই মুহূর্তে আমাদের কনসার্ন হচ্ছে আমাদের দলের নিবন্ধন নিয়ে, এবং এর পরবর্তীতে আমাদের সিদ্ধান্ত গণভোট নিয়ে, এবং তার পরবর্তীতে আমরা রাজনৈতিক দল হিসেবে কোন দলকে সমর্থন দিব সেটি আমাদের সময় নিয়ে সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে জানাতে হবে। আপা, বিষয়টা হচ্ছে আম জনগণ পার্টি, আপনারা যারা নীতি নির্ধারক হিসেবে আম জনগণ পার্টিকে সামনে আনছেন, তাদের সাথে ডেস্টিনির একটা ট্যাগ আছে। আর ডেস্টিনি সম্পর্কে বাংলাদেশের মানুষের একটা নেতিবাচক ধারণা আছে। এই নেতিবাচক ধারণা আর আম জনগণ পার্টি এক হয়ে গেছে কিনা নির্বাচন কমিশনের কাছে? ধন্যবাদ অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য। দেখুন, একজন ব্যক্তির পার্সোনাল ভাবে তার ব্যবসা থাকবে, প্রতিষ্ঠান থাকবে, রাষ্ট্রের কাছে তার দায়বদ্ধতা থাকবে, রাষ্ট্র তাকে সুরক্ষা দিয়েছে না নির্যাতিত করেছে সে ব্যাপারও রয়েছে। মানবাধিকার যারা কাজ করেন মানবাধিকার নিয়ে, তারা সেটি দেখবেন। কিন্তু একজন মানুষের বাংলাদেশের নাগরিক হিসেবে তার অধিকার রয়েছে রাজনীতি করার। আমার পার্টিতে 25,000 প্লাস নেতাকর্মীরা রয়েছে। কে ব্যাংক থেকে লোন নিল, কে জমি রেজিস্ট্রি করলো, কে মুরগির ফার্ম করলো, সেটি আমার দেখার বিষয় না, সেটার জন্য প্রশাসন রয়েছে। আমার সাথে রাজনৈতিক দলের সাথে অংশগ্রহণ করার পর রাজনৈতিক কোনো অফেন্স করেছি কিনা, রাজনৈতিকভাবে কোনো দলকে হেয় প্রতিপন্ন করে কটূক্তি করেছি কিনা, রাষ্ট্রীয়ভাবে কোনো ক্ষতিকর সিদ্ধান্ত নিয়েছি কিনা, সেটির দায় আমার রয়েছে। কারো ব্যক্তিগত দায় বাংলাদেশ আম জনগণ পার্টির নেই। বলছিলেন যে অভ্যুত্থানের সময় রক্ত দিলেন আপনারা, কিন্তু একটি গোষ্ঠী রক্ত চুষে খাচ্ছে, সেই গোষ্ঠীটা আসলে কারা, কাদেরকে উদ্দেশ্য করে? আপনারা দেখেছেন 5ই আগস্টের পরে এই পর্যন্ত দুদকে অনেক অভিযোগ পড়েছে, তার ভিত্তিতে তদন্ত হচ্ছে। এই যে উপদেষ্টারা যারা এখন লাল গালিচায় হেঁটে বেড়াচ্ছেন, আমাদের অর্জিত রক্ত ঘামের বিনিময়েতে এই সরকার এই দেশ আমরা উপহার দিয়েছি, বিনিময়ে আমরা আবার সেই ফ্যাসিস্ট সরকারের মতোই বঞ্চনার শিকার হয়েছি। এখন যারা সচিবালয়ে নীতির বাণিজ্য করেছেন, নীতিহীনতা বাণিজ্য করেছেন এবং নিজেদের আখের গুছিয়েছেন, তাদেরকেই আমি বলেছি এখন দুদক যতক্ষণ না পর্যন্ত প্রতিবেদন দাখিল করবে ততক্ষণ পর্যন্ত তো আমি এই তদন্তে বাধাগ্রস্ত করার মতো কোনো মন্তব্য করতে পারছি না। আপনারা ডিটেকটিভ জার্নালিস্ট যারা আছেন, আপনারা খোঁজ খবর নেন, সোশ্যাল মিডিয়ায় আছেন, বিভিন্ন নিউজ হয়েছে, সেখান থেকে কালেকশন করে দেখেন কে বা কারা সচিবালয় বসে বসে নিজের বিবেক বিক্রি করেছেন। আপনার ডেডিকেশন নিয়ে বাংলাদেশের মানুষের প্রশ্ন নাই। বিষয়টা হচ্ছে আপনি গত সবসময় রাজনীতিতে ছিলেন, কিন্তু বিষয়টা হচ্ছে প্রশ্ন উঠছে যে ডেস্টিনিকে রক্ষা করার জন্য হাতিয়ার হিসাবে আম জনগণ পার্টিকে দাঁড় করানো হচ্ছে। এই বক্তব্যে আপনি একমত কিনা বা এটা নিয়ে কি মন্তব্য? দেখুন, আমি ডেস্টিনি নীতি নির্ধারণী ফোরামে নেই, অতএব এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। এটা রাষ্ট্রীয় বিষয়, কারণ রাষ্ট্র যেহেতু আপনাদের নিবন্ধন দিচ্ছে, সেহেতু হচ্ছে আপনারা রাষ্ট্রের উপর চাপটা দিচ্ছেন না কেন? রাষ্ট্র ভুল করতে পারে, আপনি তো ভুল করতে পারেন না। রাষ্ট্র আপনাকে অধিকার দিয়েছে, কোনো বিরোধী জারি করছে, সেহেতু হচ্ছে আপনারা তৈরি করতেছেন হচ্ছে শক্ত করে কি ব্যবস্থা নিতেন সেটা। না, আমাদের এখন গণবিজ্ঞপ্তি জারি করার পরেও স্বাধীনতার 50 বছরে কোথাও কোনো নজির নেই যে সেই দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি। এখন পর্যন্ত যেহেতু তারা গেজেট প্রকাশ করেনি, সার্টিফিকেট আমাদের কাছে হ্যান্ডওভার করেনি, যার কারণে আমরা এই আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি, এবং আমার নেতাকর্মীরা স্বতন্ত্র নির্বাচন করবে না বলে তারা আমাদেরকে অবগত করেছেন এবং তাদের সেলফ রেসপেক্টে লেগেছেন, তাদের আত্মমর্যাদায় লেগেছেন, কারণ অলরেডি আমার পার্টির প্রতীক বরাদ্দ হয়েছেন। আমার গণবিজ্ঞপ্তির কাগজটা দিন। আচ্ছা, এই যে দেখেন গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে, আমার দেশ পত্রিকায় এসেছেন সরকারের পক্ষ থেকে, সেখানে লেখা আছে, আপনাদের সকলের কাছে আমি এই গণবিজ্ঞপ্তিটা দিয়ে দিব। হ্যান্ডশেক মার্কা তারা আমাদেরকে নির্ধারিত করেছেন, কিন্তু দুঃখের বিষয় এই বিষয়টা সুরাহা না হওয়া আগেই তারা এই যে ব্যালট বাক্সে তারা হ্যান্ডশেক মার্কা দিয়ে দিয়েছেন। তাদের যে ব্যালট পেপার রয়েছে সেই ব্যালট পেপারে এই হ্যান্ডশেক মার্কা দিয়েছে। তাদের একই অঙ্গে কত রূপ, তারাই দ্বিচারিতা করছে তাদের নীতির সাথী, তারা বহির্ভূত আচরণ করছেন এই নির্বাচন কমিশন। আমি তাই বলতে চাই, জ্ঞানহীন মেরুদণ্ডহীন অথর্ব
এই নির্বাচন কমিশনার দ্বারা কখনই একটি সুষ্ঠু নির্বাচন আমরা কামনা করছি না। এবং আমি শঙ্কিত হচ্ছি বাংলাদেশের মানুষের কষ্টে অর্জিত অর্থকে তারা উল্লাসিতভাবে খরচ করে একটি দলকে তারা দায়িত্ব হস্তান্তর করবে বলে আশঙ্কা করছি। আমাদের এই সর্বশেষ বার্তা হচ্ছে আমাদের দল নিবন্ধনের জন্য আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। আগামীকাল সন্ধ্যা বাদ মাগরিব আমরা আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিল দিব, সেখানে আপনারা উপস্থিত থাকবেন। এবং 31 তারিখ আমরা প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় অভিমুখে আমরা পদযাত্রা শুরু করব, ঘেরাও কর্মসূচি দিব। সময় বিকেল 4টা। জি।